নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। খুব ছোটবেলায় আমরা শুনেছি, সকালে উঠি আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই সমস্ত অনেক ছোট ছোট ছড়া উচ্চারণ করে করে আমরা বড় হই, বিশেষত বাঙালিরা। বাঙালি মায়েরা ছড়া বলে গান শুনিয়ে আমাদের বড় করেন, ঘুম পাড়ান, সমস্ত কিছু আর কি। এগুলোর যে অন্তর্নিহিত অর্থ, সেটা হয়তো সেই ছোটবেলায় আমরা বুঝি না, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝি এর মধ্যে আমাদের সুন্দর জীবনশৈলীর একটা চাবিকাঠি লুকিয়েছিল। সকলের সঙ্গে সকালটা যদি শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে শুরু হয়, সকলের মঙ্গল কামনায় শুরু হয়, সেটা পক্ষান্তরে নিজেদের জন্য একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি করে। মনের মধ্যে একটা আনন্দ তৈরি হয়ে যায় অন্যের শুভকামনা করার সঙ্গে সঙ্গে। এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে প্রতিদিনের মতো আমরা চলে এসেছি। আজকে বুধবার, থাকবো কবিতা নিয়ে, কথা নিয়ে। আর অবশ্যই কথাগুলি হবে সকলের জন্যে কি বলবো, আনন্দের আর কি। মজার মজার গল্পও শুনবো আমরা। আমাদের সঙ্গে আছেন আজকে যারা অতিথি শিল্পী, চলুন পরিচিত হই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন অদিতি ভট্টাচার্য, নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। আছেন ডক্টর নবমিতা নাথ, নমস্কার, শুভ সকাল। আছেন কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী, শুভ সকাল। আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আমি অদিতির কাছেই যাই প্রথমে। কবিপক্ষ এখনো শেষ হয়নি, শেষ হচ্ছে। তো আমার মনে হয় আজকে আমি রবি ঠাকুরকে নিয়ে যারা কবিতা লিখেছেন ওনাদের থেকে একটা কবিতা পড়ছি, সূর্যতনয় অধিকারীর লেখা একটা কবিতা। আজও রবীন্দ্রনাথ। ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তীটাকে মনে হতো বাঙালির 12 মাসের 13 পার্বণের মতোই একটি। বাড়িতে দেবদেবীর ছবির সাথেই টাঙানো থাকতো রবি ঠাকুরের ছবি। মাকে দেখতাম প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জেলে রবি ঠাকুরের ছবিতে ধূপ দিয়ে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইতে। আস্তে আস্তে বড় হয়েছি, জীবনের সাথে মিশে গেছেন রবীন্দ্রনাথ, হয়ে উঠেছেন হৃদয় মন্দিরের প্রাণের ঠাকুর। শৈশবে সহজ পাঠকে নিজের জীবনে খুঁজে পেতাম। আজও যখন আমি আমার গ্রামটিকে এক মনে ডাকি, ভেসে আসে ছোটবেলায় স্যারের ক্লাসে পড়ানো সেই কণ্ঠস্বর। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তালবন তারই চারিভিতে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। কৈশোর পেরিয়ে যৌবনের প্রথম প্রেম প্রস্তাবের প্রত্যুত্তরে ইংরেজিতে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। বলতে পেরেছিলাম সহজ পাঠের কয়েকটা লাইন, আর ভাষা জুগিয়েছিলেন সেই রবি ঠাকুর। ওইখানেতে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। তারপর জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে মিশে গেছেন রবীন্দ্রনাথ। আজ শৈশব কৈশোরের স্মৃতি রোমন্থনে উঠে আসেন রবীন্দ্রনাথ। বেদনা হত চিত্তে অজান্তেই গুনগুনিয়ে উঠি পুরনো সেই দিনের কথা। ভুলবি কিরে হায়, ও সেই চোখের দেখা প্রাণীর কথা, সেই কি ভোলা যায়। আজও রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতি আমাদের বাঙালির মনে প্রাণে। ক্ষতের প্রলেপ জীবনের দর্শন তিনি। আজ যখন একদিকে নেতা, মন্ত্রী, ব্যবসায়ী নিজের নিজের আখের গোঠাতে ব্যস্ত,
অন্যদিকে শ্রমিক মজুর পেট চালাতে মাছির মতো মরছে, তখন রবীন্দ্রনাথের সেই দর্শন চূড়ান্ত বাস্তব বলে মনে হয়। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে যখনই দুঃখ কষ্টের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, রবীন্দ্রনাথের গান কবিতা সেই দুঃখ কষ্ট ভুলিয়ে আমাকে বন্ধন মুক্ত করেছে। বাঙালির ক্ষত যদি বরলিনে নাও সারে, ভরসা রাখো রবি ঠাকুরে। এ কথা আজও বড্ড যেন সত্যি মনে হয়। যখনই উৎকণ্ঠার প্রহর গুনেছি, সাহস জুগিয়েছেন রবীন্দ্রনাথ। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। গোটা বিশ্ব যখন নিভৃত বাসে, মহামারী থেকে বাঁচার লড়াইয়ে সামিল পৃথিবী, ওই লড়াইয়ে অনুপ্রেরণা বোধহয় সেই রবীন্দ্রনাথ। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। যেন বিশ্বকবি বলছেন, আমরা কয়েকটা দিন গৃহবন্দী থাকলে এ লড়াই আমরা জিতবই। রবীন্দ্রনাথ যেন সেই আশ্বাস আমাদের দিয়ে চলেছেন। তাই আজও কান পাতলেই শুনি, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। অসাধারণ অসাধারণ কবিতাটা। প্রতিটা লাইন দেখছিলাম কি সুন্দর, তাই না? সেই করোনা কালের বিষয়টাও কি সুন্দর তুলে ধরেছেন। তোমাকে একটা সত্যি কথা বলি, আসলে এই কবিতাটা কিন্তু আজকে আমি মানে কোনো ইয়েই ছিল না যে এটা আমি পড়বে। এখানে এসে তুমি বিশ্বাস করো, এখানে এসে আমি হঠাৎ করে ওনার কবিতাটা দেখলাম, দেখে এইখানে আমার মনে হলো না এটা দিয়ে আমি আজকে শুরু করব, ভালো হোক মন্দ হোক। আসলে এটা মানে প্রাণের ঠাকুরের এই যে মানে ইয়েগুলো আর কি, কথাগুলো, হবে হবে জয়, ঠিক আমার মনে হচ্ছে। তুমি পড়ছিলে তখন আমি ভাবছিলাম একটা ঘটনা আমারও খুব বলতে ইচ্ছে করছে, যে আমরা কখন যে তিনি কবি থেকে আমাদের হৃদয়ের দেবতা হয়ে উঠেছেন আমরা নিজেও জানি না হয়তো, এবং আমরা তাকে দেবতা রূপেই তো দেখি, দেবতার পাশেই রাখি। একদম একটা পরীক্ষা চলছিল রবীন্দ্র নৃত্যের, তো ছোট একটা মেয়েকে প্রশ্ন করা হলো, তুমি কার নাচ করলে? এক্সামিনার জিজ্ঞেস করলেন, সে বলছে রবি ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো উনি কোথায় থাকতেন, উনি কোথায় থাকেন বা কোথায় থাকতেন এরকম একটা প্রশ্ন করেছেন। বলছে ঠাকুর ঘরে। আমার এখনো মনে হয় আমার স্কুলে মানে বলছিল যে ঠাকুর ঘরে। সেটা প্রশ্নটা মানে উত্তর শুনে এক্সামিনার এত খুশি হয়েছে যে বেশ বলেছে বেশ বলেছে, ঠিকই তো। একেবারে ছোট, খুব ছোট্ট মেয়ে বলেছে ঠাকুর ঘরে থাকে রবীন্দ্রনাথ। আমারও জানো তো মাঝে মধ্যে মনে হয়, দেখো প্রতিটা ক্ষণে জীবনের প্রতিটা স্টেজে তুমি ওনাকে পাবে। একদম একদম একদম, মানে কোনো মানে কথাই নেই আর কি। আমাদের আবেগগুলোকে আমরা ভাষা দেই, মানে ভাষা কোথায় খুঁজে পাই, তার কাছেই যাই প্রতি ব্যাপারই আর কি। আমি নবনীতার কাছে যাব, কি শোনাবে? দিদির কথার সাথে মিলিয়ে আমি বলছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক ধ্যানের নাম, এক চিরকালীন ঐতিহ্যের বাণীমূর্তি, মগ্নতার এক মুখর ছবি। আমরা তাকে মনে রাখি বা না রাখি, তিনি আছেন। সহজ পাঠের, সহজ উচ্চারণের, মুগ্ধতার প্রথম আলো থেকে শেষতম আগুনের পরশমণি স্পর্শের মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের জাগিয়ে রেখেছেন, আমাদের ভালোবাসাকে অমরত্ব দিয়েছেন, আমাদের তিনি সার্থক করেছেন। কেননা আমরা রবীন্দ্রনাথের ভাষায় কথা বলি, তাঁরই সুরে গাই গান, আর সেই ভাষা সেই গান তাঁরই হাতের একতারা থেকে বিশ্বজনীন অর্কেস্ট্রার আনন্দ ঝঙ্কারে বেজে চলেছে। আমাদের সমগ্র জীবনকে আচ্ছন্ন করে বেজে চলেছে সেই বিশ্ব বাউল, যার অন্য নাম
রবীন্দ্রনাথ। তো কবিগুরুকে আমি স্মরণ করছি আজ, যেহেতু কবিপক্ষ এখনো চলছে। কবির লেখা কবিতা প্রভাত সঙ্গীতের অন্তর্গত নির্ঝরের স্বপ্নভঙ্গ, খুবই পরিচিত একটি কবিতা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরু থরু করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ভাঙিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা হাসি ছড়াইয়া। রবির কিরণে পাখা ছড়াইয়া, দিবরে পরাণ ঝালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। রবি ঠাকুরের এই কবিতাখানা কি বলবো, কত ছোটবেলায় আমরা পড়েছি, মানে পড়তে পড়তে। কিন্তু এখন বুঝি যে এই যে যেটা বলছিলাম আর কি, অন্তর্নিহিত অর্থটা তো আমরা একটু বড় হয়ে বুঝি বেশি। এবং এখনো মনে হয় এই কবিতায় তিনি কি উদ্দেশ্যে লিখেছিলেন আমার জানা নেই, কিন্তু এখনো আমরা তার কবিতায় তার গানে আমাদের সমস্ত সুখ দুঃখ আশা ভরসা, কখনো নিরাশ হয়ে যাচ্ছি তার কবিতায় আবার অনুপ্রাণিত হচ্ছি, কখনো দুঃখে জর্জরিত আমরা তার গান শুনে আমরা আবার জীবনে চলার প্রেরণা পাচ্ছি। সবকিছু মিলিয়ে আর কি, সহজ পাঠ থেকে শুরু। হ্যাঁ, যেটা তুমি প্রথম বলছিলে যে আমরা সহজ পাঠ থেকে, সেই ছোটবেলা থেকে শুরু, এবং সেই আগুনের পরশমণির স্পর্শ পর্যন্ত তাকে নিয়েই থাকি। নবমিতাকে একটু জানতে চাইব, খুব ছোটবেলা থেকে আবৃত্তি করছো, বা আবৃত্তির প্রতি এই ঝোঁকের কারণটা কি? ছোটবেলায় করতাম, কিন্তু আমি এমনিতে বাঁধা ধরা কোথাও শিখিনি ছোটবেলায়। এখন আমি দক্ষিণীর সাথে যুক্ত আছি, তো আবৃত্তির প্রতি ভালোবাসাটা আছে আসলে সেই জন্যেই। কারণ এখন তো সবাই ব্যস্ত, তো আমরাও সেই যদি মনে করি যে আমি ব্যস্ততায় ডুবে থাকব, সেটা সেই জায়গা থেকে আবৃত্তি বা যে কোনো ধরনের শিল্প তোমাকে সেই যে কি বলবো রিল্যাক্সেশনটা দেয়। ঠিক, একদম একঘেয়ে জীবন থেকে আমাদের যে সেই রিল্যাক্সেশনটা আমরা পাই। তোমার মানে এখন দেখে এটা আমার খুব ভালো লাগে যে মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে মায়েরাও শিখছেন, এবং অনুষ্ঠান করছেন। এটা খুব ভালো লাগার একটা বিষয়, যে একঘেয়েমি থেকে দূরে আসা। সারাদিন রান্নার কাজে ব্যস্ত মায়েরা
বা সংসারের কাজে ব্যস্ত, তার ফাঁকে একটু নিজের জন্য নিজের জায়গা আরো অনেক কিছু করে। মোবাইলটা কম কম দেখে এইভাবে আবৃত্তি গানে থাকলে ভালো হয়, তাই না? সেটাই বোধহয় বলতে চাইছিলেন অলোকেশ দা, যে আরো অনেক কিছু করে। সে অনেক কিছুটা কি জানি না, না সত্যি তো অনেক কিছুই করেন মায়েরা, এবং সেই সঙ্গে নিজেদের জন্য যে একটা জায়গা রাখছেন সেটা একটা বিশাল ব্যাপার। আমি অদিতির কাছে যাব, কি শোনাবে এবার? আমার শুনে শুনে মনে হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ সেই ছোটবেলায় আমি বাবা প্রথম, তুমি যে প্রশ্নটা ওকে করলে না, যে আবৃত্তির ইয়েটা কোথায়, কোত্থেকে শুরু হয়েছিল বা কিভাবে আগ্রহটা জন্মালো? আমার আগ্রহ জন্মায় আমার বাবা আমাকে শেখাতেন। আচ্ছা। এবং মানে বাবাই মানে বুঝিয়ে দিয়েছিল, বাবা এখন নেই তো খুব মনে হচ্ছে আমার কথাটা, বাবাই শিখিয়ে দিয়েছিল যে রবি ঠাকুরকে আশ্রয় করে কি করে তুমি বাঁচবে। তো এই নির্ঝরের স্বপ্নভঙ্গ আমার প্রথম কবিতা, যে কবিতাটা বলে আমি পুরস্কার পেয়েছিলাম ক্লাস 6-এ। তো ও বলছে আমার খুব নস্টালজিক ফিল হচ্ছে। তো যাই হোক, আমি আরেকটা ছোট্ট কবিতা তোমাকে শোনাই, তোমাদেরকে শোনাই, অংশুমান করের লেখা, ওই রবি ঠাকুরকে নিয়েই। আরেকটা আমাদের কি বলবো, মানে আমি যেন বেরোতেই পারছি না আর কি ওনার থেকে। ঠিক ঠিক, আসলে কি হয়, 25শে বৈশাখ সবেমাত্র গেল, আর আসলে আমরা কি হয় প্রতি মানে বছরের প্রতিটা সময়ই কবিতা বা গান যিনি করতে বসেন আর কি, এখানে সবাই কিন্তু রবি ঠাকুরকে দিয়ে শুরু করে। একদম, মানে ওনার তো চলছেই, বেরিয়ে আসাটা আমাদের পক্ষে সত্যি ঠিক। তো আমি তোমাদের এবার শোনাই, এক জীবনে সম্ভব না। হ্যাঁ, জীবনে সম্ভব। তিনি লিখে গেছেন কিন্তু আমরা পড়ে কুড়োতে পারছি না, শেষ করতে পারছি না। ঠিক, আমি এবার করছি তোমার অংশুমান করের লেখা ডাক কবিতাটা। 25শে বৈশাখ এলেই ঠাম্মার কথা মনে পড়ে। আমাদের গ্রামের বাড়ির লেবু গাছের ওপরে যখন জোনাকিদের মাদুর হয়ে নিজেকে বিছিয়ে দিত অন্ধকার, তখন সে বুড়ি আমাদের বলতো মধুসূদন দাদার গল্প। বলতো বিপদে কেমন পাশে এসে দাঁড়ায় মধুসূদন দাদা। বলতো ভয় লাগলে কিচ্ছু লাগবো না, শুধু অন্তর থেকে ডাক দিবা, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। 25শে বৈশাখ এলেই ঠাম্মার কথা বড় মনে পড়ে। পাড়াতে বিপদ, গ্রামে গঞ্জে বিপদ, দেশ জোড়া বিপদ, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। ছোট্ট ডিঙি নৌকা নিয়ে পাড়ি দিচ্ছি মারের সাগর, আর অন্তর থেকে ডাক দিচ্ছি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। সত্যি রবীন্দ্র পরবর্তী কবিরাও তাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, আর লিখেও আমার ওইটাই মনে হয় লিখে শেষ করা যাবে না, এইরকম আর কি এইরকম দাদার মতোই আমার তার কাছে আশ্রয় আমাদের। ভীষণ ভালো। নবমিতা কি শোনাবে এবার? হ্যাঁ, এখন শোনাচ্ছি কবিগুরুকে নিয়ে আরেকটি কবিতা, কবি রামচন্দ্র পালের লেখা আমাদের রবীন্দ্রনাথ। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন পথের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে
বিজন, গভীর, একা। যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি, কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ পটে ভুলের কালো, তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙ্গুলে বাউল। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙ্গুলে বাউল। বাহ, ভীষণ ভালো। কবিতাটা ছিল কৃষ্ণকলির কথা। সত্যি দেখো, কৃষ্ণকলি কবিতাখানা আমাদের এই বাঙালিদের যে কালো মেয়েদের দুঃখ বোধহয় ঘোচানোর জন্য একটা বিশাল, কালো মেয়েদের মধ্যেও যে এত সৌন্দর্যতা লুকিয়ে আছে, সেটা তার আগে কেউ এভাবে প্রকাশ করেছেন বলে আমার জানা নেই। কি সুন্দর, তাই না? এবং এখানে আর কি যে তার ওই যে বলি যে যা চাই তাই পেয়ে যাই আর কি আমরা। তোমার সাধারণ মেয়ে কবিতাটা দেখো, সাধারণ মেয়ে কবিতা মানে একদম মনে হয় যেন আমাকে নিয়েই লিখেছে। আমি যখনই কবিতাটা পড়ি আমার কাছে মনে হয় যেন এটা আমারই কথা, আমার মানে আমার যেটা বলার ছিল তিনি যেন বলে দিয়েছেন। হ্যাঁ, সমস্ত কিছু সবলা, তারপরে মানে সবকিছুই আর কি, সবকিছু মানে এদিকে মেয়েদের নিয়েও কত, অনেক সময় মনে হয় তিনি একজন পুরুষ, কিন্তু মেয়েদের এই আবেগগুলিকে কি করে এত সুন্দর করে প্রকাশ করেছেন। কোনো কঠিন কথা নয়, একেবারে সহজ সরল ভাবে প্রকাশ করেছেন। তারপরে তোমার ওই যে সুয়োরানীর গল্প, হ্যাঁ তুমি ভাবো, রাজা রানীর গল্প এমনিতে মানে যখন ক্লাস 9-এ কবিতাটা পড়েছিলাম, 9-10-এ মনে হতো যে এটা তো রূপকথার গল্প। হ্যাঁ, এখন মনে হয় বাপরে বাপ, মানে এর ভেতরে যে কতটা যন্ত্রণা লুকোনো ছিল। মানে এই সব প্রাচুর্যের মধ্যেও মানে বলছিলেন যে ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। হ্যাঁ, মানে সেই দুঃখের মধ্যে কি যে প্রাপ্তি, যা তার এখন পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা কত আজকের যুগের অনেকের হয়তো মনের কথা এটা একদম। অনেকেই প্রাচুর্যে আছে কিন্তু সুখ নেই, কিন্তু তিনি কত আগেই কথা বলে গেছেন, তাই না? প্রত্যেকটা ফেজে ওনার প্রত্যেকটা মানে মনে হয় যেন সবগুলো একদম ছুঁয়ে ছুঁয়ে গেছেন। ঠিক, হাত বাড়ালেই পেয়ে যায় আর কি আমরা। এবার কি শোনাবে তুমি? আচ্ছা, এবার তাহলে এর আগে বলো তো, যে বাবা বলছিলে যে বাবার কাছ থেকে কবিতা শেখা শুরু হয়েছে, সেটা মানে প্রথম স্টেজে ওঠা কবে, মঞ্চে উঠেছো কবে? আমি প্রথম তোমার স্টেজে উঠেছি পাড়াতে ফাংশনে, তো সবসময় করতাম না, ওই নার্সারি থেকে। আমি শিশু বিহার স্কুলে যখন পড়তাম, নার্সারিতেই মানে ইয়েতে তোমার স্টেজে ওঠা, কিন্তু কম্পিটিশনে ওরকম ভাবে আমি যাইনি। ওটাই আমার অনেক দিন পরে বাবা বলতেন যে শেখো। বাবাই মানে আসলে এই উৎসাহগুলো দিতেন আর কি, গান করা, কবিতা করা। তারপরে যখন তোমার আস্তে আস্তে একটু বড় হলাম, তখনও ধরো অন্যদের ভালো ভালো শুনতাম, সব্যসাচীর কবিতা শুনতাম। ওই টেপ রেকর্ডার ছিল না তখন, বাবা ক্যাসেট গুলো নিয়ে আসতেন, বেছে বেছে নিয়ে আসতেন। দিদিও খুব ভালো কবিতা করে, আমার দিদি কলকাতায় আছে এখন। যাই হোক, তো ওইগুলো আমাদের উৎসব। তারপর লোডশেডিং হয়ে গেলে আমাদের মধ্যে একটা মানে ইয়ে হতো আর কি, সবাই মিলে বারান্দায় বসে, ঠাকুমা, বাবা, ইভেন আমার জানো তো আমার ঠাকুমাও খুব ভালো কবিতা বলতেন। মানে রবি ঠাকুর আমাদের খুব কাছের ছিল আর কি, মা গান গাইতো। তো লোডশেডিং হয়ে গেলে এটা আমাদের একটা পালা করে ছিল। তুমি বললে আমার মনে পড়ে গেল যে আমি আজকেও বলছিলাম, এখন তো আমাদের পাওয়ার খুব একটা যায় না, আমরা সঙ্গে খুব একটা পাওয়ার যেতে দেখি না। বলে ওই যে ঘামের ব্যাপারটা, ঘামটাম আমাদের হয় না কিছু এখন, তো ঘেমে যাই না আমরা কোনো কারণেই। একটা সময় ছিল যে সন্ধ্যার পরে যখন লোডশেডিং হতো, আমরা কিন্তু বাইরে চলে উঠোনে বা বারান্দায় বসে, বা পাড়ার যদি কোনো খোলা জায়গা থাকে সেখানে সবাই মিলে বসে গল্প করা, নাচ গান করা, এটা কিন্তু খুব ছিল, মানে গরমটা ভুলে থাকা যেন আর কি। তো এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমি এটা খুব অভাব দেখি, এরা এত বেশি মোবাইল, এসে তুমি বলছিলে একটু আগে, খুব কষ্ট হয় জানো তো দেখলে, যে এরা এই জিনিসগুলিতে নিজেদের ইয়ে খুঁজে পাচ্ছে না। আমার চাঁদ দেখতে দেখতে গান করা, চাঁদ দেখতে দেখতে কবিতা বলা, এই আনন্দটা তো ওরা পায় না।
তুমি বিশ্বাস করো, একটি বাচ্চাকে আমি বলছি যে জানিস ওই যে চাঁদের বুড়ি দেখ চরকা কাটছে, আমাকে সে রীতিমতো ধমকে বলল তুমি তো কিচ্ছু জানো না, ওগুলো চাঁদে পাহাড় আছে। এ মা, তো ওই যে কল্পনার জগতে থেকে দেখো আমাদের একটা আনন্দ হতো, তাই না? সেটা হয়তো অনেক পরে বুঝেছি যে সেটা চাঁদের বুড়ি নয়, কিন্তু এই যে চাঁদের বুড়ি কল্পনা করে যে একটা আনন্দ ছোটবেলায়, সেটা কিন্তু এখনের বাচ্চারা পায় না। হয়তো ওদের আনন্দটা অন্যদিকে, অন্য জায়গায়, অন্যভাবে। কিন্তু আমরা খুব মিস করি, তাই না? যে এটা যদি ওরা পেতো তাহলে হয়তো ওদেরও খুব আনন্দ হতো। আসলে মানে সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে বাচ্চারা যে এই যে মোবাইলের প্রতি একটু ঝুঁকে যাচ্ছে বেশি, তো আমাদের মনে হয় একটু রোল প্লে করতে হবে, কারণ বাচ্চারা তো এখন বুঝতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওদেরকে আরেকটু সেই সব শিল্প সত্তার দিকে মানে আগ্রহী করে তুলতে চাই বা তুলি, তো তখন কি করতে হবে, মানে মা বাবা হিসাবে বা পরিবারের সদস্য হিসাবে আমার মনে হয় আমাদের নিজেদেরকে সেই দিকে আরেকটু বেশি আগ্রহ, মানে আমার আগ্রহ আছে, আমি বই পড়বো, তাহলে আমাকে দেখে আমার ছেলে মেয়েও একটু অন্তত চাইবে যে আমিও বইটা নিয়ে বসি, বা আমি কবিতা করব, গান করব, মানে ঘরের সেই পরিবেশটা আগেকার দিনেও তো তাই হতো না, ঘরের পরিবেশটা ছিল সেরকম, দাদু দিদা ওরাও মানে গল্প বলা। হ্যাঁ, এখন তো এই যে মোবাইল দিয়ে আমরা নিজেরাই কিন্তু ওদের বসিয়ে রাখি, মানে আমরা একটু টাইম যাতে, এটা তো আর আমরা এড়াতে পারি না। তো ওই জন্য আমাদেরও মনে হয় একটু যদি আমরা নিজেরাও ওই দিকে ইনভলভ হই। দেখো মানে তোমরাও দুজন টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছো, বলা হয় যে যত শুনবে, শোনার উপর তো গুরুত্ব দেওয়া হয় শিক্ষার ক্ষেত্রে, আমরা যত শুনি ততই তো ভালো শিখতে পারি, লিখতে পারি, সেটা প্রকাশ করতে পারি। তো সেই কাজটা এখন করি, আমরা ট্রেনিং এর সাহায্যে জানছি বা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কিন্তু একটা সময় দেখো এটা ন্যাচারালি হতো, দাদু ঠাকুমার কাছ থেকে গল্প শুনে শুনে তারপর গল্প লিখতে চেষ্টা করা, বলতে চেষ্টা করা। আমি একটা গল্প বলছি, শোনো, বানিয়ে বানিয়ে যা খুশি তা বললো বাচ্চাটা, এইটা কিন্তু হাতে করে হয়ে যেত ছোট্টবেলায়। এখন আমরা অনেকভাবে সেটা সিলেবাসে ঢুকিয়ে করতে চাইছি, মানে এখন ওদের মানে শুধু সময়টা মোবাইল খেয়ে ফেলছে না, তার সাথে তার যে মানে ওর বিকাশকে পুরো আমার মনে হয় নষ্ট করে দিচ্ছে। ওর মানে মনটা না কোনো দিকে বিকশিত, যে ওর হাতে এখন মানে একটা দিকেও ইনভলভ থাকছে, তো তাতে কি হচ্ছে অন্যদিকে আর ওর মন বিকশিত হতে পারছে না। ঠিক। আর আমার মনে আছে যে মানে আমি এমনিতে যেটা বললাম যে আমি বাধা ধরা কোনো স্কুলে গিয়ে আবৃত্তি করিনি, কিন্তু আমি কিন্তু কম্পিটিশন করতাম, কম্পিটিশনে যে যেতাম, কে করাতো সেগুলো ওই আমরা ঘরে শিখতাম, ঘরে শিখে ধরো কম্পিটিশনে যেতাম, সেখানে প্রাইজও পেতাম। তো ওই যে ভালোবাসাগুলো, সেই ভালোবাসাগুলো তো আমাকে হয়তো বা আমার পরিবারের সদস্যরাই তো জুগিয়েছে, মানে আদারওয়াইজ তো আমি কোত্থেকে জানতাম, ঠিক না? তো ওই এটাই আর কি, যে ওই যে আমরা যে জিনিসগুলো পেয়েছি আমাদের পরিবার থেকে বা মা বাবা থেকে, সেগুলো যাতে আমরাও চেষ্টা করি, করতে হবে আমাদেরকেও, যাতে একটু ওরাও যাতে সেই দিকে এগিয়ে যায় আর কি। ঠিক। কবিতাতে যাই। হ্যাঁ, শোনা। আচ্ছা, এইবার তাহলে আমি 19শে মে আসছে, তো একটু ভাষা দিবসের একটু অন্য, আমাদের বাঙালিদের জন্য এই জায়গাটা 21শে ফেব্রুয়ারি এবং 19শে মে আমাদের জন্য একটু একটা আলাদা বিষয়, সাংঘাতিক একটা তো সেই জন্য আমি একটু অন্যরকম কবিতায় যাচ্ছি। ননীগোপাল, ত্রিপুরার কবি, সুনামধন্য কবি শ্রী ননীগোপাল চক্রবর্তীর লেখা মাতৃভাষা, এই কবিতাটা আমি একটু শোনাচ্ছি। মারে, তোর আসলে কি আমার সুখের ঘরের চাবিটা বান্দা? আর যা ঘর লাড়া দিতে গিয়া এরে জিগাই হেরে জিগাই, কেউ খুঁজতে তো পারে না। চাবিটা পাইলে পুরান তরঙ্গটা খুলতাম। জানোস মা, এই দেশ থিকা এই দেশে ঘুরতে 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 রিফিউজি হইয়া গেছি। বাপে আমার কলজার রক্ত দিয়া দেশ আনছে, ভাষা আনছে। এই দেশ আমার ভাত আনছে। আমার ফুলার কোনো দেশ নাই, হেলিগা ভাষাও নাই। তুই কবি বুবা লাহান কথা কয়, হে হাইডার সালের বাদ চিনে না।
খাজুরের রসের জাও খাই নাই কোনোদিন, গুদকের স্বাদও পাই নাই, বাঁশকুড়ুল বৈশা মাছ চিনে না, লতি দিয়া ইটা মাছের পাতুরি বেবাক কিসার মতো লাগে তার। মারে হে জানে না দেশ কিতা, হে জানে না শহীদ মিনার, হে জানে না হে কেডা কই থেকে আইছে, জানে না কই যাইব। আসলে আমিও শিখাই নাই রে মা, শিখিও নাই। চুলার আছে তোর মুখটা দেহি, কুফার আলোয় তোর মুখটা দেহি। ফুলাই জিগায় মারতে ভাষা কিতা? আমি কইছি একটা দিন এইখানে ঠেকা গেলাম, তারপর থেকে এই চাবিটা খুঁজদাছি। তরঙ্গটা খুললা বাপের খুন মাহা পিরান্ডা বাই কইরা যদি দেখাইতে পারতাম। মারে তোর কোথায় কি মারতে ভাষা? মারে তোর কবরে কি এখনো চিরাগ জ্বলে? হে আলোয় তুই কি আমার ঘরের চাবিটা, তুই কি আমার বন্ধ তালার চাবিটা দেখতাছস? মারে তোর কোথায় কি মাতৃভাষা? মারে তোর কোথায় কি মাতৃভাষা? সামনে 19শে মে, 19শে মে আমাদের বাঙালিদের জন্য তো একটা আলাদা বিষয়। আর কবিতাটাও দারুণ, ভীষণ ভালো একটা কবিতা শোনালে। আমাদের ত্রিপুরারই কবি, ওনার লেখা বললাম। আমরা শুনবো আরো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের আজকের সকালে যারা আছেন, নবমিতা নাথ এবং অদিতি ভট্টাচার্য। আমি নবমিতার কাছে যাব আবার। কি শোনাবে এবার? এখন শোনাচ্ছি কবিগুরুর লেখা খুবই পরিচিত একটি কবিতা, আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দুয়েক জনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন ভেবেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দুয়েক জনে বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি। দুয়েক জনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করোনা দেরি। বক্ষ পড়ে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দুয়েক জনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দুয়েক জনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে
দুয়ার খুলে দে রে, বাজা বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ছলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। ধন্যবাদ। নবনীতা, কি ধরনের কবিতা বেশি পছন্দ তোমার? পড়তে ভালো লাগে কোনগুলো? পড়তে ভালো লাগে আমার কবিগুরুর কবিতা তো অবশ্যই। আজ আমি সবকটাই কবিগুরুর কবিতা পড়ছি, যেহেতু কবিপক্ষ চলছে। কিন্তু বেশি ভালো লাগে আমার যেগুলো জীবনমুখী কবিতাগুলো আছে। অবশ্যই আমি একটি করব, যেগুলি বাস্তবধর্মী কবিতা, আমাদের নারীবাদী কবিতা, সমাজকে নিয়ে কবিতা, সমাজের বিভিন্ন ছোটখাটো জিনিস যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু সেগুলোর যে ভূমিকা কতখানি আমাদের সমাজকে গড়ে তোলার জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা সেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু কবিতা শুনে মনে হয় যে না, এই জিনিসগুলোকেও যদি আমরা কিছু পুনরুদ্ধার করতে পারি তাহলেও কিন্তু মানে এই ভাবনাটারই এখন অভাব। কবিতা তো আর সবাই পড়ছে না, ঠিক না? কবিতা সবাই পড়ছে না, লেখালেখি বা পড়াশোনার সাথেও অনেকে যুক্ত নয়। কিন্তু এই জিনিসগুলো, এই যে ছোটখাটো ভাবনাটা, আমি বললাম না যে এখন আমাদের সমস্ত ভাবনা, সমস্ত কিছু, সমস্ত সময় দেখা যায় যে ওই এক বোকা বাক্সের দিকে তাকিয়ে কেটে যায়, যেটা সত্যিই খুব বাস্তব কথা। আমরা বই পড়ি না, আমরা এখন তো আমরা সংবাদপত্রও পাঠ করি না, ঠিক না? মানে আমরা আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে এখন পত্রিকাও রাখা হয় না, সব মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি। তো তাই তো ওই যে ভাবনাটা, ওই ভাবনাটা খুব মানে আমার মনে হয় আর কি, এবার যেহেতু আমি এসবের সাথে যুক্ত আছি হয়তোবা সেই জন্য আমাকে নাড়া দেয় কিছুটা। তো সেই জন্য ওই জীবনমুখী কবিতাগুলো আমার বেশি পছন্দের। আর কবিগুরুর সবকটা কবিতাতেই কিছু না কিছু, কিন্তু কিছু কিছু কবিতা খুবই কঠিন, দেখা যায় যে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হয়তোবা সবাই সহজভাবে বুঝতে পারছে না। সেই ক্ষেত্রে অনেক কবিতা আছে যেটা খুব সহজভাবে, সাবলীলভাবে সেই কবিতার মাধ্যমে সবার কাছে পৌঁছে যাওয়া যায়। ঠিক, কবিতা উচ্চারণের বিষয়টাও এখানে চলে আসে, যে আমরা ঠিক কবিতাটাকে যথাযথভাবে যদি আমরা উচ্চারণ করতে পারি তাহলেই হয়তো মানুষকে ছুঁয়ে যাবে বিষয়টা। একদম। অদিতির কাছে যাবো, কি শোনাবে? আমি যে ভাষা নিয়েই যখন আবার একটু চলে এলাম, তো এরমই আরেকজন আমাদের ভাষা, রবি ঠাকুরের সঙ্গে পাশাপাশি আমাদের ত্রিপুরার কবিদেরও চলছে। তো আমি একটু আগে, এটা কিন্তু আমাদের মানে এটা আমরা চাইও যে ত্রিপুরার কবিদের কবিতাও উচ্চারিত হোক। ওই যে তুমি প্রশ্নটা করলে না যে ওকে যে কার কবিতা, আসলে আমার যেমন মনে হয় কি যে আমার কবিতা জিনিসটাই খুব ভালো লাগে। এটা এমন কোনো বিষয় নেই যে এর কবিতা বা এই ধরনের কবিতা, তো ওরকম কোনো ইয়ে নেই। রবি ঠাকুর তো আছেনই ভেতরে, কাজী নজরুল ইসলাম, ওনার কবিতাও খুব মানে আমার কিছু কিছু কবিতা আছে যেগুলো একদম নাড়িয়ে দেয় আমাদের। তো কবিতা জিনিসটা আসলে সাহিত্যের নিয়ে পড়াশোনা করেছি, তো সেই জন্য কবিতা আমার খুব ভালো লাগে আর কি। তো যখনই যেটা পাচ্ছি সেটাই পড়ছি, এরকম আর কি ব্যাপারটা। আর আমি যেটা, যার কথা না বললেই না হয়, বাবার কথা বলেছি। আরেকজন শ্রদ্ধেয় মানুষ আমার পিনাকপাণি দেব। আমি কবিতা লোকে করি কবিতা, এবং এখন বাবা নেই, এখন পিনাকদা মানে যখন যেটা চাইছি আর কি, পিনাকদা এটা পারছি না, ওইটা কিভাবে বলবো, পিনাকদার হাত সবসময় মাথার উপরে আছে। তো এই মানুষটার কাছে আমি মানে ভীষণভাবে কৃতজ্ঞ আর কি, যে যতটুকু আমি করতে পারি, যতটুকু আমার ভালো লাগা, ভালোবাসা, সেটা পিনাকদার হাতের জন্যই, এই আর কি। তো এইবারও আমি একটা তোমার আমাদেরই ত্রিপুরার স্বনামধন্য কবি শ্রীমতী মধুমিতা নাথের লেখা একটা কবিতা করছি। উনি এটা ভাষাটাও অন্য ভাষায় উনি লিখেছেন, তো সেটাই আমার ইন্টারেস্ট আর কি। ওই জন্য আমি জানি না কতটুকু আমি অ্যাকসেন্টগুলো ঠিক রাখতে পারবো। এক্ষুনি তুমি উচ্চারণের কথা বললে, তো আমি চেষ্টা করছি। একদম। রূপনগরের উমা। ওই বাপ
বরস ঘুরে সকলে রুমা আইল গো, চলে ভি গেল। তুহার মা চোখের পানিতে নাকাল হইল। গরমে ধরমে হাড্ডিতে ঘুম ধরাইল। সংসার সংসার কইরে কইরে বুকের খঞ্জরে ধোঁয়া উঠাইল গো। কেবল তুহার পরশ নাহি পাইল। কত বরস বিতল, তুহার ভিটা ভি নাহি দিখল। আমন ধানের শীষের আগায় শিশির জমে ফুটায় ফুটায়। বাগান পাতি সুবাস বিলায়, শেফালি চম্পা আতর মাখায়। তুহার মা ফুল টুকুরায়, ঝাঁকড়া চুলে বেবাক সাজায়। ডিডিম ডিডিম খামের বুলে আলতা পায়ে ঝুমুর নাচাই গো। নাহি রে বাপ, এটা ভাবনা আছে বটেক। ই শহরে সকাল নাহি হয়, কচি ধানের বুকে দুধ লাহি জমে। বেবাক ইট কাঠ পাথর ইমারত প্লাস্টিক কানাগলি ঘুপচি রাজপথ মিউনিসিপাল ডাম্পার পার কইরে সকলে রুমাইল গো। হাজার বাতি জ্বলল, ঝলর মলর নূতন কাপড়, মরদ মিয়া কলর কলর, খানা পিনা দান দক্ষিণা কত হইল। বেজান ডিস্কো বাজলো, গানও হইল, বাসে শুনে আর কাজ লাই। সুজন মিয়ার বাঁশের বাঁশি, বাগান জুড়ে উমার খুশি। ঢাকের বুলে কাশির তালে হারু ঠাকুর চামর দুলে। নাহি রে বাপ, এটা এটা ভাবনা আছে বটেক। ই শহরে গান হইল, তুহারু মা কান পাইতি শুনল। কি বল পরাণে নাহি বিনল গো। ওই বাপ শুনি কেনে। বাপ ই দেখ, তুহারু মার নতুন শাড়ি, 6-7টা রং বাহারি। ঝিলিক মিলিক কানের দুলে, গলার হারে লকেট ঝুলে। খুশবু আতর পাউডার কাজল বিলাস বেজন ডবল ডবল। উমা চাইছে উমার চোখে, উমা চাইছে উমার চোখে, আছার পিছার লাগলো বুকে। যন্তরেতে বাজলো গান, অন্তরেতে দুঃখ পরাণ। যন্তরেতে বাজলো গান, অন্তরেতে দুঃখ পরাণ। হুই বাপ শুনি কেনে। ধন্যবাদ। বড় ভেতরের কবিতা বুঝেছো, বলতে গিয়ে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। একদম 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 সত্যি বলেছো, এই ব্যাপারটা আমারও আছে আর কি। এটা হয়তো যাই হোক। আর এই যে বাংলা ভাষার দেখো কত আঞ্চলিক ভাষা আছে বাংলা ভাষার মধ্যে, এগুলিকে সত্যি আমাদের আয়ত্ত করা এবং সঠিকভাবে উচ্চারণ করা। আমি জানি না খুব ভালো করেছো তুমি, খুব ভালো করেছো আর কি, খুব ভালো করেছো, ভালো লাগছিল। আর আঞ্চলিক ভাষার কবিতাগুলোর মধ্যে একটা আলাদা প্রাণ আছে, একদম একদম অন্যরকম একটা ব্যাপার আছে, যেন সত্যি সত্যি ঘটনাটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মনে হচ্ছিল তুমি যখন পড়ছিলে আর কি। নবমিতা, কি শোনাবে এবার? শোনাচ্ছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা। মানুষের জীবনের উত্থান পতন, তারপর তার মানে পুরো জীবনযাত্রাকে ঘিরে দেখা যায় যে শেষে একটা অপ্রাপ্তি অনেকের মনেই থাকে, যে হয়তোবা সে একদিকে করতে পেরেছে, একদিকে করতে পারেনি। তো সেই নিয়ে একটি কবিতা, হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ,
তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনী জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোর সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, তার যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভেতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর সামনে এখন হলুদ হেমন্তের পৃথিবী। ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু তার মাঝখানে ও কে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের পৃথিবী খুন খারাপি, লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, কেবল পুড়েই গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন, এ কি মানুষের জীবন? তাই একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আরেক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি, আমি জেগে থাকি, আমি জেগে থাকি। ধন্যবাদ। কবিতাটা, তাই না? তবে তোমার কবিতার রেশ ধরেই বলছি যে হ্যাঁ, প্রেমের কবিতা লেখা হোক, এবং আমরা সবাই থাকি প্রেমে, ভালোবাসায় থাকি সকলে। এবং যেটা বলার, যে স্বপ্ন দেখতেই হবে, আমাদের সকলকে স্বপ্ন দেখতে হবে, সুন্দর স্বপ্ন দেখব, স্বপ্ন দেখব, জেগে জেগে দেখব, জেগে জেগে দেখব। একদম শেষে ছিল এই কথাটাই, জেগে জেগে দেখব। আর জেগে জেগে স্বপ্ন দেখব, এবং স্বপ্ন দেখলেই তো সেটা সফল হওয়ার দিকে যাবে। যাই হোক, আমরা অনেক সুন্দর সকালটা কাটালাম তোমাদের দুজনের কবিতা শুনে শুনে। সেই সঙ্গে অলোকেশদা ছিল। অলোকেশদা থাকলে খুব মজা হয় আমাদের, খুব ভালো ভালো কথা শোনায় আমাদের। সেই সঙ্গে সবচেয়ে বড় কথা, কথার সঙ্গে অলোকেশদার বাজানো যে সুর, সে তো সেটা তো বলার অপেক্ষা না থাকলে তো আর হয় না। মানে কবিতাকে অন্য মাত্রায় নিয়ে যায়। মানে কবিতা, বাচিক শিল্পী তো কথা, মানে কবিতা পাঠ করে, কিন্তু সাথে একটু যন্ত্রসঙ্গীত থাকলে সেটা একটু অন্য মাত্রায় পৌঁছে যায়। আরেকটা কি হয় বলতো, যে শিল্পী যিনি যন্ত্রে আছেন, বা যেই শিল্পীর মনোভাবের ওপরও কিন্তু আমাদের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। অলোকেশদা খুব হাসি খুশি থাকেন, সকালবেলাটাই হাসি হাসি মুখটা দেখতে আমাদের খুব ভালো লাগে, এবং আমাদের বিশ্বাস যারা দর্শকরা আমাদের সঙ্গে থাকেন, সকালবেলাটা আপনাদেরও ভালো লাগবে। আমরা একটু খুনসুটি করেও ফেলি, একেবারে সামনাসামনি মজা করি, কারণ সকালটা একটু ভালো ভালো শুরু হোক আমাদের সকলের, এটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ তোমাদের, অলোকেশদাকেও, সেই সঙ্গে এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান শেষ করব। নমস্কার।